স্বাগত আজকের ভোটের ট্রেনে। ভোটের দিন যখন কড়া নাড়ছে বাংলাদেশের দুয়ারে, তখন উত্তেজনা বাড়ছে ভোটের মাঠে। এর মধ্যে নানাভাবে হামলা ও সহিংসতার লক্ষ্যবস্তু হচ্ছে নারীরা। এই পরিস্থিতিতে আজকের ভোটের ট্রেন কথা বলছে শঙ্কা শিরোনামে। থাকবেন নারী নেত্রী ও রাজনৈতিক সংগঠকরা। আর পুরো আয়োজনে আপনাকে সঙ্গ দেব আমি আজহার লিমন। দর্শক, আমাদের সঙ্গে আজ স্টুডিওতে যুক্ত হবেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এবং গোপীবাগ থেকে সরাসরি সংযুক্ত আছেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডাক্তার ফাউজিয়া মুসলিম। তাদের সঙ্গে আলোচনায় যাব। তার আগে চলুন দেখে আসি নারীর উপর সহিংসতার একটি চিত্র। উগ্র জামাই এইভাবে কথা বলা। হ্যাঁ বলেন, আপনার কথা শেষ করেছেন না? হ্যাঁ আপনার জামাতের গুলো পাইছেন কই? এই যে জামাতের, এই যে দেখেন জামাতের কত লোক, এই যে দেখেন জামাতের লোক বুট চাইতে আসছে, বুঝছেন? জামাতের লোক বুট চাইতে আসছে, এই যে দেখেন জামাতের লোক বুট ভিডিও করেন। আমি 80 সেক্রেটারি মসজিদ ভিডিও করেন বিএনপি করিয়া, তাদের প্রতিনিধি দেখেন কি অবস্থা দেখেন। এই যে বুট চাইতে আসছে জামাতের লোক। না তো উত্তর তো দিবেন, ভোট তো দিবেন, দিবেন না? মহিলা মানুষ রাস্তাঘাটে নামাই দিচ্ছে, এটা কোন ধরনের? ইসলামে আছে এটা? ইসলামে আছে? ইসলামে আছে? ইসলামে আছে? আচ্ছা আচ্ছা, ইসলামে আছে না? আচ্ছা ঠিক আছে। এই যে আপনারা তো সব তো গুপ্ত, চেহারা তো দেখেন না একটা। দর্শক, এই পর্যায়ে আমরা আলোচনায় চলে যাচ্ছি। আগেই জানিয়েছিলাম যে আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হবেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। তিনি কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন এবং গোপীবাগ থেকে সরাসরি যুক্ত আছেন মহিলা পরিষদের সভাপতি ডাক্তার ফাউজিয়া মুসলিম। আপা, আপনাকে স্বাগত আজকের ভোটের ট্রেনে। আমরা আজকে কথা বলছি যে এই যে নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই নারীরা এক ধরনের সহিংসতা বা হামলার লক্ষ্যবস্তু হচ্ছে। মানে প্রশ্ন হলো যে, এমনিতেই প্রশ্ন আছে যে নারীরা শুধু ভোটের একটা সংখ্যা হয় এবং দলগুলো কিন্তু নারীদেরকে সেইভাবে মনোনয়ন দেয়নি তাদের এই যে ভোটের প্রতিযোগিতায়। কিন্তু ইশতেহারে যখন নারীদের নিয়ে সব দলই বড় বড় কথা বলে, তখন এই নারীদের উপরই কেন হামলা হচ্ছে এবং এটি কেন হচ্ছে, দলগুলোর নেতাকর্মীরাই কেন করছে? আপনি কি মনে করছেন? ধন্যবাদ এখন টিভিকে এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের আলোচনা শুরু করার জন্য। আসলে আমরা তো দীর্ঘদিন ধরে দেখছি যে নারীরা শুধু নির্বাচনী প্রসেসের মধ্যে শুধুমাত্র ভোটার হিসাবে তাদের একটা ভূমিকা তারা পালন করতে পারেন। এছাড়া নির্বাচনে প্রার্থী হওয়া বা নির্বাচনে যে সহিংসতা হয় সেগুলো নিরসন করার জন্য তাদের সিদ্ধান্ত নেওয়া, এই জায়গাগুলোতে তাদের একেবারেই অনুপস্থিত। এটা হচ্ছে যে আমাদের সামাজিক কাঠামোটা এবং আমাদের অনেক নারী বান্ধব আইন থাকার পরেও নারীর সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় বা নারীর রাজনৈতিক ক্ষমতায়নে নারীকে সুযোগ করে দেওয়ার চেষ্টাটা খুবই কম। এবং এই চেষ্টাটা তো আসলে এই সুযোগটা করে দেবে রাজনৈতিক দল এবং তাকে সহযোগিতা করবে রাষ্ট্র। তো সেইখানে রাজনৈতিক দল বা রাষ্ট্র উভয়ের কারো দিক থেকেই নারীকে রাজনৈতিক ক্ষমতায়নে দেখতে চাওয়াটা কতটুকু তাদের কাছে গ্রহণযোগ্য হয়েছে সেটা আমরা বুঝতে পারছি না। যার জন্য আমরা দেখছি যে নারীকে শুধু ভোটার হিসাবেই চিহ্নিত করা হচ্ছে, নারীকে ভোট দিতে যেতে বলা হচ্ছে, নারী ভোট কেন্দ্রে যাবে, কিন্তু তাকে কোনো সিদ্ধান্ত নেওয়ার জায়গাতে তাকে নেওয়া হচ্ছে না। এই যে নারীকে একটা অংশগ্রহণের সুযোগ করে দিলাম কিন্তু তার অংশীদারিত্ব দিলাম না, এই যে সংস্কৃতি আমাদের দেশে, এই যে প্রথা আমাদের দেশে চলমান আছে, সেইটার প্রকাশ আমরা বিভিন্ন সময় দেখি এবং এখন ভোটের সময় আমরা সেটাই দেখছি। সেইটার কারণেই কিন্তু নারীরা এরকম পিছিয়ে পড়ছে বলে আমার মনে হয় আর কি। আপা, যেটি হলো যে সংসদ নির্বাচনে বা এই যে যারা প্রতিদ্বন্দ্বিতা করবে সেটি একটি দিক, সেখানে নারীরা অংশগ্রহণ করছে, সংসদে নারীরা যাবেন, এ বিষয়ে সবাই কথা বলছে, রাজনৈতিক দলগুলো বলছে যে তারা আস্তে আস্তে প্রস্তুত হচ্ছে, এরকম অনেক বক্তব্য বিবৃতি পাওয়া যাচ্ছে। কিন্তু এখন নারীরা যখন ভোটের মাঠে ভোট চাইতে নামছে, এটাও তো নারীর এক ধরনের ক্ষমতায়ন। সেটি করতে গেলে যে দলের পক্ষ থেকে বাধাটা আসছে, এটাকে কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। কিন্তু ভোট চাইতে যাওয়া সেটা তো আসলে রাজনৈতিক কর্মী হিসাবেই সে যাচ্ছে, সে কিন্তু তার একটা দলের নির্দেশ পালন করছে, কিন্তু তার নিজের সিদ্ধান্ত নিয়ে যাওয়ার জায়গাটা তো তৈরি হয় নাই। কাজেই এখন এই দুইটা জায়গাতে যখন একটা গ্যাপ থাকে, তখন কিন্তু এরকম ধরনের ঘটতেই থাকবে যে নারী যখন ভোট চাইতে যাবে
তখন তাকে মানে অন্য রাজনৈতিক দলের কর্মীরা তাকে দুর্বল ভাববে, তাকে একটা নানা ধরনের তাকে অবমাননা কর, তাকে বক্তব্য দেবে, তাকে ভয় দেখাবে, একটা ভীতিপ্রদ পরিস্থিতি সৃষ্টি করবে। এটা তো হবেই, সেটা যখন রাজনৈতিক দলের কর্মী হিসাবে যাচ্ছে, কিন্তু রাজনৈতিক দলের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া যেহেতু সে নাই, সেই জন্য তার পুরো অধিকারটা সে প্রয়োগ করতে পারছে না বলে তার এই দুর্বল জায়গাটা তো সমাজ বুঝতে পারছে এবং চিহ্নিত করছে, এবং যার জন্য যখন রাজনৈতিক দলের হয়ে কাজ করতে যাচ্ছে সেখানে প্রতিপক্ষ যারা তারা এরকম হয়তো করছে। এবং তার সাথে এটাও যুক্ত আছে যে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে এখনো পর্যন্ত যে ভিন্ন মতকে গ্রহণ করার যে সংস্কৃতি, সেই সংস্কৃতিটা তো আমরা 54 বছরও তৈরি করতে পারি নাই। কাজে সেই জন্য যখন একটা ভিন্ন মতের কাউকে আমরা দেখি তাকে আমরা আঘাত করার চেষ্টা করি। সেখানে নারী যেহেতু কিছুটা দুর্বল মনে করা হয়, নারীকে আঘাতটা বেশি করা হয়। তাহলে এই ক্ষেত্রে আসলে সমাধানটা কি আপা? মানে এখানে তো অনেকগুলো পক্ষ কাজ করে, আপনারা আছেন, নির্বাচন কমিশন আছে, সরকার আছে, এর উত্তর আপনার কাছ থেকে নেব আপা, কিন্তু একটা বিরতিতে যেতে হচ্ছে। আপনি সঙ্গেই থাকুন, দর্শক সঙ্গে থাকুন, আপনিও যাচ্ছি একটি বিরতিতে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX। বিরতির পর স্বাগত। দর্শক দেখছেন ভোটের ট্রেন। দর্শক আমরা আলোচনা করছি আজকে সংখ্যা শিরোনামে। আগে জানিয়েছি যে আমাদের সঙ্গে আজ স্টুডিওতে আছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, আপনাকে ধন্যবাদ আজকের এই ভোটের ট্রেনে। এবং গোপীবাগ থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডাক্তার ফাউজিয়া মুসলিম। আমরা একটু স্টুডিওর গেস্টের কাছে যাচ্ছি, যেটি আমরা দেখছি যে নির্বাচনের যত দিন ঘনিয়ে আসছে, মানে নারীরা এক ধরনের লক্ষ্য বস্তুতে পরিণত হচ্ছে সহিংসতার বা হামলার, যেটি আপার সঙ্গেও আমরা কথা বলছি। এটি কেন হচ্ছে? এবং মানে যেখানে সব রাজনৈতিক দল, সরকার, এখন যে সরকার তিনি বলেন যে নারীর প্রতি অনেক আন্তরিক, নির্বাচন কমিশন তারাও বলছেন যে না ভালো ভোট হবে, কিন্তু এর মধ্যে তো এই ঘটনাগুলো কেন ঘটছে? ধন্যবাদ। যারা দেখছেন তাদের শুভেচ্ছা এবং আমার বিজ্ঞ সহ-আলোচকের শুভেচ্ছা। দেখেন, এইটি আমরা যেই বড় রাজনৈতিক দলগুলো যারা আসলে সবসময় নারী অধিকার নিয়ে কথা বলে, নারী ক্ষমতায়ন নিয়ে কথা বলে, এবং তাদের ইশতেহারেও আমরা দেখি যে নারীদের নিয়ে তাদের নানান ধরনের প্রকল্প, তো সেই জায়গা থেকে যখন আসলে নির্বাচনী প্রচারণায় আমরা দেখছি যে এই ধরনের নারীর প্রতি সহিংসতা, এবং আমরা খুব গুরুত্বপূর্ণভাবে লক্ষ্য করলাম যে আমাদের ঢাকায়, আমাদের ঢাকা 19-এ আমাদের একজন প্রার্থী দিলশানা পারুল আপা, ওনার প্রচারণাতেও কিন্তু হচ্ছে নারীদের হেনস্থা করার এক ধরনের যারা আসলে যে নারীরা আসলে তার প্রচারণায় যুক্ত ছিলেন। সুতরাং এই যে এটি আমি মনে করি যে রাজনৈতিক দলগুলো যারা আসলে এই মুখে মুখে এক কথা বলে কিন্তু সত্যিকার অর্থেই আসলে তারা চান কিনা, এবং তাদের যে নেতাকর্মী আছে তারা কিন্তু এক ধরনের নারীদের প্রতি এক ধরনের সহিংস আচরণ করছেন। এবং দেখেন যে এখানে এক ধরনের একটা ফ্রেমিং আমি দেখতে পাই যে যেখানে আসলে নারীর নিরাপত্তার কথা বলা হচ্ছে, নারীদের নিরাপদভাবে চলাফেরার কথা বলা হচ্ছে, সেখানে আসলে নারীরা যখন প্রচারণায় যাচ্ছে তখন তাদের নিয়ে নানান ধরনের কটূক্তি এবং হেনস্থার শিকার করা হচ্ছে। এখন এইখানে যখন আমি বলছি যে নারীরা কেন রাজনীতিতে আসছে না, এই প্রশ্নটা আমরা বারবার সামনে আনছি, এবং আমরা কিন্তু এ নিয়ে অনেক আলাপ আলোচনা করেছি যে গণ অভ্যুত্থানের সময় আমরা এত নারী দেখেছি, কিন্তু নারীরা রাজনীতিতে আসছে না কেন? যখন এই ধরনের নারীর জন্য যখন আমি নিরাপদ পরিবেশ তৈরি করতে পারছি না, এবং এটি কিন্তু আবার আসছে যে আমার প্রতিপক্ষ যে রাজনৈতিক দল তাদের নেতাকর্মীদের থেকেই, সুতরাং তখন তো আসলে নারীদের যে এই রাজনীতিতে আসার পথ সেটি তো আরো বেশি রুদ্ধ হয়ে যায়। কিন্তু মনিরা শারমিন, এটা কি শুধু আপনারা রাজনীতির বিষয়বস্তু হিসেবেই দেখছেন? মানে সমাধানের তো একটা পথ আছে, সেটি হলো নির্বাচন কমিশন আছে, সরকার আছে, এবং নারীর প্রতি যে সহিংসতা করা যাবে না, এমনকি ভোটের মাঠে প্রতিপক্ষকে কোনো ধরনের সহিংসতা স্বীকার করা যাবে না, এটি তো আছে, সেটি কেন আপনারা করছেন না? এবং দেখেন এইটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। গতকালকে কিন্তু আমরা যে আমাদের সংবাদ সম্মেলন ছিল, আমাদের রেগুলার সংবাদ সম্মেলনে আমরা কিন্তু এই বিষয়টি আলোকপাত করেছি, এবং আমরা কিন্তু ইলেকশন কমিশনের কাছেও আমাদের যে প্রশাসনিক টিম আছে তারা কিন্তু গিয়ে এই বিষয়গুলো কিন্তু তাদের কনসার্নে দিচ্ছে, এবং লিখিত অভিযোগও জানানো হয়েছে। কিন্তু তারপরেও আমরা দেখছি যে নির্বাচন কমিশনেরও এক ধরনের নির্বিকার ভূমিকা, এবং প্রশাসনের ক্ষেত্রেও আমরা একই বিষয় খেয়াল করছি যে প্রশাসনও আসলে এই ধরনের বিষয়, যেমন আমরা যখন দেখছি যে এই নারীর প্রতি সহিংসতা, হেনস্থার শিকার হচ্ছে তারা, এবং অনেক ক্ষেত্রে আমাদের অনেক নারী প্রার্থী যারা আছে তাদের প্রতিও কিন্তু এক ধরনের নেতিবাচকতা ছড়ানো, ও প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোর যারা কর্মী আছে তাদের থেকে, এই বিষয়গুলো নিয়ে যখনই আমরা প্রশাসনের সাথে আলাপ করছি, আমরা যখন নির্বাচন কমিশনের কাছে যে বলছি, তারা কিন্তু এই বিষয়ে একটা নির্বিকার ভূমিকা পালন করছে। মনিরা শারমিন, আপনি থাকুন, আমরা একটু
ফাউজিয়া মুসলিম আপার কাছে যেতে চাই। আপা, আপনি শুনছিলেন, এখন আমাদের কাছে যেই পরিমাণ খবর আছে হাতে, প্রায় 10 থেকে 15টি এরকম কেস স্টাডি আছে যে ভোট চাইতে যাচ্ছে অথবা ক্যাম্পেইনে যাচ্ছে, সেখানে নারীর উপর হামলা হচ্ছে। এবং এখানে একজন যিনি এই যে ছাত্রদের দল হিসেবে পরিচিত এনসিপির নেত্রী, উনি বললেন যে নির্বাচন কমিশন নির্বিকার ভূমিকা পালন করছে। জনসংখ্যার অর্ধেক যেখানে নারী, তখন এই ধরনের সহিংসতার ব্যাপারগুলো কি নারীকে এই ভোটের মাঠে উৎসাহিত করবে নাকি নিরুৎসাহিত করবে? নির্বাচন কমিশনের নির্বিকার এই ভূমিকাকে আপনি কিভাবে দেখছেন? আসলে মুনিরা যেরকম বললেন, আসলে যে রাজনৈতিক দলগুলো কি চাচ্ছে, রাষ্ট্র কি চাচ্ছে, নির্বাচন কমিশন কি চাচ্ছে, এটা তাদের আচরণ থেকে একরকম, তাদের কথার থেকে একরকম। এই যে কথা এবং কাজের কন্ট্রাডিকশন বা বৈপরীত্য, এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা বলে আমরা মনে করি। শুধু এনসিপি না, আমরা যখন নির্বাচনের আগে নির্বাচন কমিশন মহিলা সংগঠনকে ডেকেছিল, আমরা তখনও যে কিন্তু একটা প্রশ্নই রেজ করেছি। এবং আমরা গত মহিলা পরিষদের উদ্যোগে গত কয়েকদিন আগে আমরা একটা মানববন্ধন করেছি, সমাবেশ করেছি। সেখানে কিন্তু আমরা পরিষ্কার বলেছি যে যারা নারী বিরোধী, নারীর প্রতি ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করছেন যেসব প্রার্থী, তারা কেন নির্বাচনী আইন ভাঙার দায়ে দায়ী হবেন না, এই প্রশ্নটাও কিন্তু আমরা রেখেছি। কিন্তু এগুলো হচ্ছে কি যে মানে স্বাভাবিকভাবে যে নারীকে একটা মানে নারীকে রাজনীতির থেকে দূরে রাখার একটা যে নানা রকমের পরিবেশ তৈরি করা, সেই পরিবেশ তৈরি করার কাজটা হচ্ছে। অন্যদিকে কিন্তু নারী কিন্তু নিজে তৈরি হয়ে আছে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। আজকে শুধু নারী কি বলবো যে ভোট রাজনৈতিক দলের প্রচারণার কাজে ব্যবহৃত হতে চাচ্ছে না, তারা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে চাচ্ছে এবং সেই যোগ্যতা তাদের আছে। কিন্তু সেইটাকে ভয় দেখিয়ে পিছিয়ে ফেলার একটা অপচেষ্টা আছে কিনা, সেটাও আমাদের মনে সন্দেহ জাগায় আর কি। ডাক্তার ফাউজিয়া মুসলিম, আপনাকে অনেক ধন্যবাদ আজকের এই ভোটের ট্রেনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই পর্যায়ে যাচ্ছি আরেকটি বিরতিতে, বিরতির পর এসে আবার দেখা হচ্ছে। বিরতির পর স্বাগত। দর্শক, দেখছেন ভোটের ট্রেন আর আপনার সঙ্গে আছি আমি আজহার লিমন। দর্শক, আজকে আমরা কথা বলছি সংখ্যা শিরোনামে এবং আমাদের সঙ্গে আজ যুক্ত আছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। আমরা এই নারীর উপর যে বিভিন্ন ধরনের সহিংসতা চলছে এটা নিয়ে কথা বলছি। যে প্রশ্নটা, মানে আপনারা কি এই ইস্যুটাকেই শুধু রাজনীতির জায়গায় রাখছেন নাকি সমাধানের উদ্যোগ নিচ্ছেন? দেখেন, এটা শুধুমাত্র রাজনৈতিক জায়গায় রাখছি না, এটা সমাধানের উদ্যোগও নিচ্ছি। তবে আমাদের যেটা সংকট এই মুহূর্তে, সেটা হচ্ছে যে এটি তো আসলে এটির সাথে শুধুমাত্র আমরা এনসিপি চাইলে কিন্তু এটা সমাধান হচ্ছে না। এটির জন্য আসলে অন্যান্য রাজনৈতিক দলেরও কিন্তু সুদৃষ্টি প্রয়োজন এখানে, এবং সাথে সাথে আমাদের যেই প্রশাসনিক জায়গাগুলো এবং ইলেকশন কমিশন, প্রত্যেকেরই কিন্তু এই জায়গাতে প্রোঅ্যাক্টিভলি কাজ করা দরকার। যেমন যেই আসলে অভিযোগগুলো আসছে, সেই অভিযোগগুলো যদি আসলে আমলে না নেওয়া হয় বা এর জন্য আসলে যেই বিচারের আওতায় যদি না আনা হয় বা কোনো একটা অ্যাকশন যদি না নেওয়া, মানে আপনাদের তো বক্তব্য বিবৃতি দিতে দেখছি, আপনি দিচ্ছেন, আপনার দলের আহ্বায়ক দিচ্ছে, জামাত ইসলামী যাদের সঙ্গে আপনাদের জোট হয়েছে তারা দিচ্ছে, কিন্তু আনুষ্ঠানিক যে অভিযোগ রিটার্নিং কর্মকর্তার কাছে কিংবা সেটি কি আপনারা করছেন আসলে? হ্যাঁ, আমরা কিন্তু ইলেকশন কমিশনের কাছেও লিখিত অভিযোগ দিচ্ছি এবং এই জায়গা থেকে যেই জায়গাতে যেই কনস্টিটিউয়েন্সিতে হচ্ছে সেই কনস্টিটিউয়েন্সি রিটার্নিং যে কর্মকর্তা আছে তাদের কাছেও কিন্তু এই অভিযোগগুলো আমরা লিখিতভাবে দিচ্ছি, কিন্তু সেখান থেকেও কিন্তু আশানুরূপ জায়গাটা আমরা দেখতে পাচ্ছি না। এবং আমরা সবসময় যেটা মনে করি সেটা হচ্ছে এই যে ধরেন কোনো একটা জায়গায় এই ধরনের যখন ঘটনা ঘটে, তখন কিন্তু বারবার করে এই একটা লুপ হোলের মধ্যে আমাদের রাখা হয় যে আমাদের কাছে কোনো অভিযোগ আসে নাই। কিন্তু যখন এই ঘটনাগুলো ঘটছে এবং এখন কিন্তু আমরা অভিযোগও দিচ্ছি এবং দেখেন সোশ্যাল মিডিয়াতে কিন্তু এই জিনিসগুলো খুবই মানে স্বতঃস্ফূর্তভাবে সবাই শেয়ার করছে, সবাই কিন্তু এগুলো দেখছে, জানছে। তো এই যখন অবস্থা, তখন কিন্তু আসলে আমাদের ইলেকশন কমিশন বলেন, প্রশাসন বলেন, পুলিশ বলেন, তাদের কিন্তু এক ধরনের দায়বদ্ধতা তৈরি হয় যে যেই একটা সুন্দর নির্বাচনের কথা আমরা বলছি, যে উৎসব মুখরতার কথা বলছি, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা তিনিও বলছেন, তো সেখানে আসলে সেই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কিভাবে হবে? এবং দেখেন, এটার কিন্তু আরেকটা বড় ইম্প্যাক্ট কিন্তু আছে। যখন আমাদের নারী যারা আসলে প্রচারণার কাজে যারা আসছেন, তারা যখন আসলে এই ধরনের বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছেন, হেনস্থার শিকার হচ্ছেন, তখন কিন্তু আমাদের যারা নারী ভোটার, তারা কিন্তু ভোট কেন্দ্রে কিরকম ভাবে উপস্থিত হবেন বা তারা আসলে এই ধরনের পরিস্থিতির মধ্যে তারা নিজেদের নিরাপদ বোধ করবেন কিনা, সুতরাং সেই জায়গায় কিন্তু একটা বড় ইন্ডিকেটর হিসেবে কাজ করবে। মানে সংখ্যা তৈরি হয়েছে। মনিরা শারমিন, আরেকটি বিরতিতে যেতে হবে। দর্শক, বিরতিতে যাচ্ছি, সঙ্গে থাকুন।
বিরতির পর স্বাগত। দেখছেন ভোটের ট্রেন। আমরা একদম শেষ পর্বে আছি এবং আমাদের সঙ্গে আছেন এনসিপি নেত্রী মনিরা শারমিন। আমরা শেষ পর্যায়ে আছি। মনিরা শারমিন, যেটি বলতে চাই, এই যে একটা পরিস্থিতি, আপনি অভিযোগ করছেন নির্বাচন কমিশন নির্বিকার, পুলিশ যথাযথ ভূমিকা পালন করছে না, মানে এই যে আচরণবিধি লঙ্ঘন, তো এইগুলো এখন যদি যদি নির্বাচন কমিশন বা এই প্রশাসন যদি না দেখে, তাহলে নির্বাচনটা কেমন হতে চলেছে? মানে এটি আসলে আমাদেরও প্রশ্ন, কারণ আমরা যেভাবে দেখছি আসলে বর্তমানে নির্বাচন কমিশন বলেন এবং প্রশাসনের এক ধরনের পক্ষপাত দুষ্ট আচরণ। আপনি দেখেন আমাদের কোনো প্রার্থী, আমি যদি বলি যে রিসেন্টলি আমাদের সার্জিস আলমকে একটি শোকজ করা হয়েছে তার নির্বাচনী প্রচারণা নিয়ে, কিন্তু দেখেন এখানে প্রচারণার সময় সেটি আমরা দেখছি যে বিএনপির যিনি চেয়ারম্যান তারেক রহমান, তিনি কিন্তু আসলে মানে সারা রাতই প্রায় মাইক বাজিয়ে প্রচারণা করছেন এবং শেষ রাত পর্যন্ত তারা প্রচারণা করছেন, কিন্তু তাদের জন্য কিন্তু কোনো শোকজের কোনো ব্যাপার নাই। এবং গুরুত্বপূর্ণভাবে আজকে কিন্তু আমরা এসএম জাহাঙ্গীরের একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ভাইরাল একটা ভিডিও, যেটা হচ্ছে একটা স্কুলের মাঠে, স্কুলের টেস্ট পরীক্ষা চলছে, সেই মাঠে আসলে মাইক বাজিয়ে নির্বাচনী প্রচারণা করা এবং স্টুডেন্টরা লিখতে পারছে না, তারা কিন্তু পরীক্ষা শেষ না করে বের হয়ে যাচ্ছে। কিন্তু এই জিনিসগুলো কিন্তু এত প্রমিনেন্ট হওয়ার পরেও ইলেকশন কমিশন বলেন, প্রশাসন বলেন, তারা কিন্তু এক ধরনের মানে তারা দেখেও দেখছে না, এরকম একটা ব্যাপার। তো সুতরাং এই জায়গায় আমার মনে হয় যে প্রার্থী বা দল বিবেচনায় কিন্তু আসলে নির্বাচন কমিশনের কিন্তু অ্যাক্ট করা উচিত না। প্রত্যেক প্রার্থীর জন্য তাদের আসলে আচরণ একই রকম হওয়ার কথা, কিন্তু সেখানে দেখছি যে নির্বাচন কমিশনও একটি দলের দলীয় সংগঠন হিসেবে তাদের এই ভূমিকায় তারা এসছে। সুতরাং এটি তো খুবই আমাদের, যারা আমরা 5 আগস্ট পরবর্তী সময়ে তরুণরা রাজনীতিতে এসছি, আমরা কিন্তু এই ধরনের একটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে কিন্তু আমরা এরকম দেখতে চাই না। এবং দেখেন, এই সংস্কারের কথা যখন বলছি, এই সংস্কারের কিন্তু একটা গুরুত্বপূর্ণ এজেন্ডাই এটা যে নির্বাচন কমিশন স্বাধীন সার্বভৌম প্রতিষ্ঠান এবং সাংবিধানিক প্রতিষ্ঠান, এটি নিরপেক্ষ হতে হবে। কিন্তু অলরেডি ইসি তার নিরপেক্ষতা হারিয়েছে এবং প্রশাসনও কিন্তু একটি দলের মানে প্রশাসনে যারা আছে তারা দলের দলীয় কর্মী হিসেবে কাজ করছে। এই ইসি, এই সরকার, এগুলো তো মানে শুরু থেকে যে বলা বলিটা ছিল যে আপনাদের ইসি, আপনাদের সরকার, কিন্তু এখন এসে তো তারা যখন সঠিক রোল প্লে করছেন, আপনারা অভিযোগ করছেন, মানে তখন সেটি কিভাবে? না, আমি যদি বলি অন্তর্বর্তীকালীন সরকারের কথা, অন্তর্বর্তীকালীন সরকার তো সর্বদলীয়, কারণ এটি তো শুধুমাত্র ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে গঠিত সরকার, কিন্তু এখানে দেখবেন সরকারে কিন্তু সব দলের স্টেক হোল্ডার আছে। সুতরাং এটি সর্বদলীয় সরকার, অন্তর্বর্তীকালীন সরকার। এবং আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে দেখেন, সরকারেরও কিন্তু মানে একদম সরাসরি হস্তক্ষেপ করতে পারে না একটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে, কিন্তু আমার মনে হয় যে সরকার আবার তার যে ভূমিকা, অন্তর্বর্তীকালীন সরকারের যে ভূমিকা, যে তারা বোধহয় ইলেকশন কমিশনকে একটু বেশি স্বাধীন করে দিয়েছে, যে তারা আসলে যখন ইলেকশন কমিশন এই ধরনের দলীয় এজেন্ডা বাস্তবায়ন করছে, তখনও আসলে তাদের সেই লাগামটা টেনে ধরার ক্ষেত্রেও কিন্তু সরকার নির্বিকার ভূমিকা পালন করছে। সেটিও কিন্তু আসলে ঠিক না, সেটিও আসলে আমার মনে হয় সরকারের পক্ষ থেকেও এক ধরনের ভূমিকা প্রয়োজন। মানে নির্বাচন কমিশনও স্বাধীন হবে, এটাও আবার ওই সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এটাও দাবি, নিরপেক্ষ ভূমিকা নিশ্চয়ই তারা পালন করবে, আপনি সেটি আশা করছেন। ধন্যবাদ আপনাকে আজকের এই ভোটের ট্রেনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের ভোটের ট্রেনে, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাকেও।